অনেক অনেক কাল আগে এক রাজকুমারী ছিলেন, যিনি কয়েকদিন ধরে তীব্র অসুস্থতায় ভুগছিলেন। রাজকুমারী ক্রমাগত বমি করছিলেন। তার চিকিৎসার জন্য অনেক হকিম ও ডাক্তারকে ডেকে আনা হলো, কিন্তু তারা সবাই বললেন যে তার অবস্থার এমন অবনতির কারণ খুঁজে বের করতে তারা অক্ষম। হাজার হাজার অভিজ্ঞ চিকিৎসকদের খবর দেওয়া হলো, কিন্তু কেউ বুঝতে পারলেন না রাজকুমারীর কী রোগ হয়েছে যা তার অবস্থাকে এতটা খারাপ করে তুলেছে। রাজা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, কারণ রাজকুমারী ছিলেন তার একমাত্র কন্যা এবং তার সিংহাসনের উত্তরাধিকারী। তিনি তার অবস্থা উন্নত করার জন্য সাধ্যমতো সব চেষ্টা করছিলেন, কিন্তু 4 দিন কেটে গেলেও তার অবস্থার কোনো উন্নতি হল না, বরং দিন দিন তা আরও খারাপ হতে লাগল। একদিন এক চিকিৎসক এলেন এবং জিজ্ঞাসা করলেন, রাজকুমারী শেষবার কি খেয়েছিলেন? এই প্রশ্ন শুনে উপস্থিত সবাই বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ রাজকুমারী শেষ যা খেয়েছিলেন তা ছিল 4 দিন আগের কথা। ফলে রাজা তার সভার সব বাবুর্চিকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন। যখন তারা উপস্থিত হলেন, তিনি তাদের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, রাজকুমারী শেষবার কি খেয়েছিলেন? তখন এক বৃদ্ধ বাবুর্চি এগিয়ে এলেন এবং বললেন যে 4 দিন আগে রাজকুমারীর অনুরোধে তিনি একটি রাজকীয় মিষ্টি তৈরি করেছিলেন এবং সেটাই তিনি খেয়েছিলেন। কিন্তু উদ্বেগের বিষয়টি ছিল যে রাজকুমারী এই বৃদ্ধ বাবুর্চির খাবার খুব পছন্দ করতেন এবং বেশিরভাগ সময় তিনি শুধু তার হাতের তৈরি খাবারই খেতেন। আর এর আগে কখনোই এমন হয়নি যে তার কারণে রাজকুমারীর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। রাজার কাছে তার সব পরিচারকই সমান ছিল, কিন্তু কোনো এক কারণে তিনি এই বৃদ্ধ বাবুর্চিকে সন্দেহ করতে পারলেন না, যদিও উপস্থিত সবার সন্দেহ তার দিকেই যাচ্ছিল। রাজা সবাইকে চলে যাবার নির্দেশ দিলেন, কিন্তু উপস্থিত চিকিৎসকদের মধ্যে একজন তাকে এমন একটি পরামর্শ দিলেন যা তাকে চিন্তায় ফেলে দিল। রাজা আপত্তি জানানোর চেষ্টা করলেন, কিন্তু চিকিৎসক ক্ষমা চেয়ে বললেন যে অন্য কোনো উপায় নেই, কারণ অগণিত চিকিৎসক ও হকিমদের ডাকা হয়েছে, তবুও কেউ বুঝতে পারছেন না আসলে কি ঘটছে। অবশেষে রাজা ওই চিকিৎসকের মতামত মেনে নিতে বাধ্য হলেন এবং তার কিছু বিশ্বস্ত চাকরকে পাঠালেন। আরও 2 দিন কেটে গেল, কিন্তু রাজকুমারীর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছিল। ঠিক 2 দিন পর প্রাসাদে একজন জাদুকর এসে পৌঁছালেন, যাকে সেই সময়ের অন্যতম শক্তিশালী জাদুকর হিসেবে গণ্য করা হতো। যখন তিনি রাজার সামনে উপস্থিত হলেন, রাজা তাকে রাজকুমারীর অবস্থার কথা জানালেন। জাদুকর বললেন যে তিনি রাজকুমারীর সাথে একবার দেখা করতে চান। রাজা রাজি হলেন এবং তাকে রাজকুমারীর ঘরে নিয়ে গেলেন। যখন তিনি রাজকুমারীর কক্ষের কাছে পৌঁছালেন, জাদুকর সম্মানের সাথে বললেন যে তিনি রাজকুমারীর সাথে একা কথা বলতে চান এবং তাকে পরীক্ষা করতে চান, যাতে তিনি তার রোগ নির্ণয় করতে পারেন। রাজার সামনে অন্য কোনো উপায় ছিল না, তাই তিনি রাজি হলেন। জাদুকর ভেতরে প্রবেশ করতেই রাজকুমারীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, তার চোখ সরালেন না। তিনি বিভিন্ন দেশে অনেক রাজকুমারী দেখেছেন, কিন্তু এমন দুর্লভ সৌন্দর্য তিনি আগে কখনো দেখেননি। 6 দিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও তার সৌন্দর্য বিন্দুমাত্র কমেনি। তাকে দেখা মাত্রই জাদুকর তার প্রেমে বন্দী হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। অন্যদিকে নিজের ঘরে একজন অপরিচিত লোককে দেখে রাজকুমারী চিন্তিত হয়ে পড়লেন, আর তার অবস্থাও ছিল বেশ যন্ত্রণাদায়ক। ভয় পেও না রাজকুমারী, আমি একজন জাদুকর। আমি শুধু তোমার রোগ নির্ণয় করতে এসেছি। তুমি কি আমাকে বলতে পারবে তোমার কেমন লাগছে এবং কতদিন ধরে তোমার এই অবস্থা? তার কণ্ঠস্বরে একটি রহস্যময় জাদু ছিল যা রাজকুমারীকে ঘিরে ধরল। সে তার কণ্ঠস্বর যথাসম্ভব কোমল করার চেষ্টা করেছিল, কিন্তু রাজকুমারী তার কণ্ঠের প্রভাবে পড়ে গেলেন। গত 6 দিন ধরে আমার এই অবস্থা। আমার পেটে ব্যথা করছে এবং আমি যখনই কিছু খাওয়ার চেষ্টা করি তা হজম হয় না। সম্ভবত আমার পাকস্থলক অসুস্থ, তাই এটি খাবার হজম করার বদলে বের করে দিচ্ছে। তিনি এমনভাবে এই কথাগুলো বললেন যেন তিনি ঘোরের মধ্যে আছেন। এতে জাদুকর হেসে ফেললেন, কারণ তিনি তাকে তার জাদুতে আচ্ছন্ন করেছিলেন এবং সে তার তৈরি করা এই জাদুর বলয়ে বন্দী হয়ে পড়েছিলেন। ঠিক আছে, এই নাও একটি জাদুকরি আংটি। যতদিন এটি তোমার কাছে থাকবে তুমি আর অসুস্থ হবে না। এটি তোমার হাতের 3য় আঙুলে পড়তে হবে এবং এই আংটিটি তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না।
তবে একটা শর্ত আছে। আগামীকাল তোমাকে সব বাবুর্চিকে ডাকতে হবে এবং যে বাবুর্চি এই আংটি দেখতে পাবে কেবল তার হাত থেকেই তোমাকে সারা জীবন খেতে হবে। তাকে চিরকালের জন্যে তোমার অনুগত বানিয়ে নাও। আর যদি কখনো তুমি অন্য কারো হাতের খাবার খাও তবে তুমি সাথে সাথে অসুস্থ হয়ে পড়বে। জাদুকর রাজকুমারীকে এ কথা বললেন এবং রাজকুমারী তার কথায় রাজি হলেন। তিনি তাকে আরও বললেন, আগামীকাল ওই বাবুর্চির হাতের খাবার খাওয়ার সাথে সাথেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। জাদুকর সেখান থেকে চলে গেলেন এবং রাজকুমারীকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই রাজকুমারী সব বাবুর্চিকে ডেকে পাঠালেন। কয়েক মিনিটের মধ্যেই তারা সবাই আদবের সাথে হাত জোড় করে এবং মাথা নিচু করে তার সামনে এসে হাজির হল। রাজকুমারী একটি বাক্সের ভেতর আংটিটি রাখলেন। তারপর তাদের বললেন, তোমাদের মধ্যে কেউ কি এই বাক্সের ভেতর আংটি দেখতে পাচ্ছ? সবাই মাথা তুলে বাক্সের দিকে তাকালো। তাতে চোখ পড়তেই তারা সবাই সাথে সাথে না বোধক মাথা নাড়ল, শুধু একজন বাবুর্চি ছাড়া। সে বলল, হ্যাঁ, আমি আংটিটি দেখতে পাচ্ছি। বাকি বাবুর্চিরা অবাক হলো এবং বলল, এটা কেমন কথা? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বৃদ্ধ কিভাবে দেখতে পাচ্ছে? তারা যখন আশ্চর্য হয়ে ভাবছিল, ঠিক তখনই রাজকুমারী ওই বাবুর্চি ছাড়া বাকি সবাইকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। ঘরে রাজকুমারী এবং সেই বাবুর্চি ছাড়া আর কেউ রইল না। রাজকুমারী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এই আংটি দেখতে পাচ্ছ? সে রহস্যময়ভাবে হাসল। তখন রাজকুমারী তার দিকে তাকাচ্ছিলেন না, বরং তিনি একটি লাল পাথর বসানো সেই আংটিটির দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন। বাবুর্চি বলল, হে রাজকুমারী, এটি একটি জাদুকরী আংটি, সবাই এটি দেখতে পায় না। রাজকুমারী দ্রুত মাথা তুলে অবাক হয়ে তার দিকে তাকালেন, কিন্তু এখন তার চোখ নিচু করা ছিল। যাই হোক, রাজকুমারী সব চিন্তা বাদ দিয়ে তাকে চিরকালের জন্য নিজের বিশেষ বাবুর্চি বানানোর সিদ্ধান্ত নিলেন। ফলে সে তার খাবার তৈরির একমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে গেল। অন্যদিকে বাবুর্চির মনের ইচ্ছা পূরণ হল এবং সে আজ এতই খুশি ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। হঠাৎ রাজকুমারী যখন তার দিকে তাকালেন, তিনি থমকে গেলেন, কারণ তার রহস্যময় হাসি রাজকুমারীর মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। সে বলল, রাজকুমারী, আপনি কি চান আমি আপনার জন্য তৈরি করি? রাজকুমারী তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার চেহারায় কিছু একটা অদ্ভুত ও রহস্যময় ব্যাপার ছিল। রাজকুমারী এর আগে কখনো কাউকে এত গভীরভাবে লক্ষ্য করেননি, এমনকি এই বাবুর্চিকেও না। রাজকুমারী খাবার খুব পছন্দ করতেন এবং প্রায়ই তার প্রিয় খাবারগুলো তৈরি করতে বলতেন। দাসীরাই তার কাছে খাবার নিয়ে আসত, তাই এর আগে কোনো বাবুর্চির সাথে সরাসরি তার দেখা হয়নি। তিনি কি খেতে চান তা তাকে জানালেন এবং সে সেখান থেকে চলে গেল। কিন্তু রাজকুমারী সেই সন্দেহজনক বাবুর্চিকে নিয়ে চিন্তায় মগ্ন রইলেন। কয়েক ঘন্টা পর তার বিশেষ দাসী খাবার নিয়ে এলো। রাজকুমারী তা খেলেন এবং অবাক হয়ে গেলেন, কারণ খাবার খাওয়ার সাথে সাথেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি আর কোনো ব্যথা বা দুর্বলতা অনুভব করছিলেন না। তিনি নিশ্চিত হলেন যে এটি জাদুর আংটির কারণেই হয়েছে, যদিও আসল সত্যটি তার কাছে পুরোপুরি অজানা ছিল। তার সুস্থ হওয়ার 1 সপ্তাহ কেটে গেল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। একদিন হঠাৎ তার মনে হলো প্রাসাদ থেকে বাইরে যাওয়ার, তাই তিনি রাজার কাছে অনুমতি চাইলেন। রাজা তাকে দাসী ও প্রহরীদের সাথে যাওয়ার অনুমতি দিলেন। বাইরে বের হতেই তিনি রাজার তৈরি করা একটি সুন্দর বাগানে পৌঁছালেন, যা খুব চমৎকারভাবে সাজানো ছিল। সেখানে নানা রকম ফলের গাছ এবং সব রঙের ফুলে ভরা ফুলের বেদি ছিল। রাজকুমারী একটি পেয়ারা গাছ দেখলেন এবং তার তা খেতে ইচ্ছে করল। যদিও তিনি বেশি ফল খেতেন না, কিন্তু কোনো কিছুর প্রতি ইচ্ছে জাগলে তিনি তা খেতেন। রাজকুমারী একটি পেয়ারা ছিঁড়লেন এবং একজন দাসীকে সেটি ধোয়ার জন্য দিলেন। একটু পর দাসীটি ধোয়া পেয়ারা নিয়ে ফিরে এলো। রাজকুমারী তা খেতে শুরু করলেন, কিন্তু প্রথম কামড়েই তার বমি বমি ভাব হতে লাগল এবং খুব দ্রুত তার অবস্থা খারাপ হয়ে গেল। তাকে সাথে সাথে প্রাসাদে ফিরিয়ে নেওয়া হলো। রাজা জানতে পারা মাত্রই তার প্রিয় কন্যার কাছে ছুটে এলেন। তার অবস্থা দেখে তাকে অত্যন্ত চিন্তিত মনে হল। রাজকুমারীর জাদুকরের কথা মনে পড়ল। তিনি তৎক্ষণাৎ তার বাবুর্চিকে খাবার তৈরি করার নির্দেশ দিলেন। কয়েক মিনিটের মধ্যেই সে খাবার নিয়ে হাজির হল, আর তিনি খাওয়ার সাথে সাথেই তার অবস্থার তাৎক্ষণিক উন্নতি হল। রাজকুমারী নিজের এই অবস্থার কারণে প্রচণ্ড রেগে গেলেন এবং সাথে সাথে জাদুকরকে ডেকে পাঠালেন। অল্প সময়ের মধ্যেই জাদুকর তার ঘরে উপস্থিত হল। তিনি তাকে বললেন,
এসব কি হচ্ছে? আমি এটা সহ্য করতে পারছি না। আমি এই বৃদ্ধ বাবুর্চিকে সব সময় আমার সাথে রাখতে পারবো না। এই জাদু দূর করো এবং এমন কিছু করো যাতে আমাকে তাকে সব সময় সাথে রাখতে না হয়। তার কথা শুনে জাদুকর ঘাবড়ে গেলেন। যখন রাজকুমারী তার চেহারায় উদ্বেগ দেখলেন, তিনি এর কারণ জানতে চাইলেন। তখন সে বলল, এই জাদু অন্তত 6 মাসের আগে বাতিল করা যাবে না। জাদুর কিছু নিয়ম আছে, আমি যদি তা অমান্য করি তবে আমাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই রাজকুমারী, আপনাকে অন্তত 6 মাস এই জাদুর প্রভাবে থাকতে হবে। এরপর আপনি যা নির্দেশ দেবেন আমি তাই করব। জাদুকর ক্ষমা চাইল এবং রাজকুমারীর কাছে তার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। জাদুকর চলে গেলেন। রাজকুমারী একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এবং তিনি নির্দেশ দিলেন যে এই বৃদ্ধ বাবুর্চি সারাক্ষণ তার সাথে থাকবে। আর তখন থেকেই বাবুর্চি সব সময় তার সাথে সাথে থাকতে শুরু করল। সে যদি কিছু খেতে চাইত তবে আগে তাকে স্পর্শ করতে হতো, তারপর সে তা খেতে পারত। রাজকুমারীর কাছে এটা খুবই অদ্ভুত লাগত, কিন্তু তার কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। অন্যদিকে বাবুর্চির তো যেন ভাগ্য খুলে গেল। সে সব সময় রাজকুমারীকে দেখার সুযোগ পেত, যার দিকে তার দাসীরাও বিনা কারণে তাকাতে সাহস পেত না। রাজকুমারী এটা বুঝতে পারতেন না, কারণ তিনি তাকে কোনো গুরুত্বই দিতেন না, অথচ সে তার পুরো মনোযোগ রাজকুমারীর দিকে নিবদ্ধ রাখত। একদিন রাজকুমারী বাগানে বেরোলেন এবং বাবুর্চিও তার সাথে ছিল। তার চোখ রাজকুমারীর চেহারা থেকে সরছিল না। দাসীরা তার দিকে চিন্তিত হয়ে তাকাচ্ছিল, কারণ তাকে দেখতে রহস্যময় লাগছিল এবং সে যেভাবে রাজকুমারীর দিকে তাকাচ্ছিল তা মোটেও স্বস্তিদায়ক ছিল না। কিন্তু তারা কিছু বলার সাহস পায়নি, কারণ রাজকুমারী নিজেই তাকে তার সাথে থাকার নির্দেশ দিয়েছিলেন। রাজকুমারী কিছু তাজা ফল ছেড়ে তাকে দিলেন। সে সেগুলো ধুয়ে তার সামনে পেশ করল এবং তিনি তা খেলেন। তারপর তিনি প্রাসাদে ফিরে এলেন। তার এক কাছের দাসী তাকে ওই বাবুর্চি সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি তার উপর ভীষণ রেগে গেলেন। ফলে দাসীটি চুপ থাকতে বাধ্য হল এবং প্রতিজ্ঞা করল যে এ বিষয়ে সে আর কোনো কথা বলবে না। পরের দিন রাজকুমারী রাজাকে বললেন যে তিনি নিজে জাদুকরের কাছে যেতে চান। রাজা রাজি হলেন। এর পরের দিন রাজকুমারী তার রাজকীয় পালকিতে বসলেন এবং জাদুকরের দিকে রওনা হলেন। দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পর তিনি একটি মরুভূমি এলাকায় পৌঁছলেন, যেখানে জাদুকর থাকত। সে একটি ছোট গুহায় বাস করত, যাকে সে তার বাসস্থান বানিয়েছিল। জায়গাটা ছিল ভীষণ ভীতিকর। রাজকুমারী পালকি থেকে নামলেন, নিজের রাজকীয় পোশাক ঠিক করলেন এবং গুহার দিকে এগিয়ে গেলেন। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তিনি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন এবং ভেতরের দিকে অগ্রসর হলেন। দাসী এবং প্রহরীরা গুহার বাইরেই থেকে গেল, কারণ তিনি ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যখন তিনি জাদুকরের কাছে পৌঁছলেন, সে তার সম্মানে উঠে দাঁড়াল এবং তাকে একটি আরামদায়ক জায়গায় বসার আমন্ত্রণ জানাল। তিনি বসতেই জাদুকর তার আসার কারণ জানতে চাইল। রাজকুমারী বললেন যে তিনি বাবুর্চির সাথে থাকতে থাকতে এবং তার হাতের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আর এটা সহ্য করতে পারছেন না। জাদুকর তার কথা শুনে অবাক হল, কারণ সে কয়েকদিন আগেই তাকে সবকিছু বুঝিয়ে বলেছিল। তাহলে সে কিভাবে ফিরে এসে আবার একই কথা বলছে? সে উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু রাজকুমারীর পরের কথাগুলো তার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দিল। তার চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠল এবং সে ঘামতে শুরু করল। যখন রাজকুমারী তার কথা শেষ করলেন, সে বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। রাজকুমারী তার দাবির কথা জানালেন। জাদুকর বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। অল্প সময়ের মধ্যেই তিনি প্রাসাদে ফিরে এলেন। পৌঁছেই তিনি বাবুর্চিকে একটি রাজকীয় খাবার তৈরির নির্দেশ দিলেন। বাবুর্চি খুব খুশি হল এবং রাজকুমারীর করা পরিকল্পনা সম্পর্কে বিন্দুমাত্র না জেনেই সাথে সাথে খাবার তৈরি করতে শুরু করল। কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এলো। রাজকুমারী তাকে মেঝেতে বিছানো দামি কার্পেটে বসতে বললেন। বাবুর্চির চেহারার রং বদলে গেল, কিন্তু সে তার নির্দেশ পালন করতে বাধ্য হল। এরপর রাজকুমারী চাকরদের থালাবাসন চাইলেন, যেগুলো ছিল রূপার তৈরি, কারণ রাজা এবং রাজকুমারীর থালাবাসন হতো সোনার। বাবুর্চি তার এই আচরণে বিস্মিত হল এবং বুঝতে পারল না তিনি কি করতে চাইছেন। রাজকুমারী যখন তার বানানো খাবার রূপার থালায় রাখলেন, বাবুর্চি প্রচণ্ড ভয় পেয়ে গেল, যেন সে তার উদ্দেশ্য বুঝতে পেরেছিল। এরপর তিনি খাবারটি একজন দাসীকে দিলেন এবং তা বাবুর্চির সামনে রাখার নির্দেশ দিলেন। দাসী সাথে সাথে নির্দেশ পালন করল। তারপর রাজকুমারী বাবুর্চিকে খেতে বললেন এবং নিজেও খেতে শুরু করলেন, কিন্তু বাবুর্চি নিজের জায়গায় একদম জমে রইল। যখন রাজকুমারী তাকে অমান্য করার কারণে শাস্তির হুমকি দিলেন, সে সাথে সাথে খেতে শুরু করল। কিছুক্ষণ পর তার খাওয়া শেষ হলো।
এবং রাজকুমারী তাকে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু তার অবস্থা ভীষণ খারাপ হতে লাগল। সে প্রাসাদ থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। সে চোখ বন্ধ করল এবং স্বপ্নে জাদুকরকে ডাকল। অল্প সময়ের মধ্যেই জাদুকর তার ঘরে উপস্থিত হল, যখন বাবুর্চি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। জাদুকর দুঃখের সাথে তার দিকে তাকালো, তারপর তার জাদুর ছড়ি নাড়ালো এবং ঘর থেকে চলে গেল। পরের দিন রাজকুমারী প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন, তাই তিনি এক দাসীকে খাবার আনতে বললেন। কিন্তু সে ক্ষমা চেয়ে বলল যে বাবুর্চি গতকাল থেকে অচেতন হয়ে আছে এবং এখনও তার জ্ঞান ফেরেনি, তাই সে খাবার তৈরি করেনি এবং রাজকুমারী অন্য কোনো বাবুর্চির হাতের খাবার খেতে পারবেন না। রাজকুমারী প্রচণ্ড রেগে গেলেন এবং সাথে সাথে দাসীকে তাড়িয়ে দিলেন। তারপর তিনি আরেক দাসীকে ডাকলেন, কিন্তু সেও ভয়ে ভয়ে একই কথা বলল। রাজকুমারীর রাগ জ্বলে উঠল এবং তিনি জাদুকরকে আবার ডাকার নির্দেশ দিলেন, কারণ তিনি ক্ষুধা সহ্য করতে পারছিলেন না। কিছুক্ষণ পর জাদুকর এলো। তিনি রেগে গিয়ে তাকে বললেন যে সে যেন বাবুর্চিকে সুস্থ করে তোলে, কারণ তিনি ক্ষুধার্ত। কিন্তু জাদুকর ক্ষমা চেয়ে বলল যে 6 মাসের মধ্যে 1 মাস পার হয়ে গেছে এবং আর মাত্র 5 মাস বাকি আছে। এই 5 মাসে যা হয়েছে তা পরিবর্তন করা যাবে না, তাই বাবুর্চি পুরো 5 মাস পার হওয়ার আগে ঘুম থেকে উঠবে না, ঠিক সেই দিন যেদিন এই জাদু শুরু হয়েছিল। এ কথা শুনে রাজকুমারী স্তব্ধ হয়ে গেলেন, কারণ এটা পুরো 5 মাসের ব্যাপার। তিনি চিন্তিত হয়ে বললেন, তাহলে তো আমি এর আগেই না খেয়ে মারা যাব। জাদুকর একটি গভীর হাসি হেসে বলল, এর শুধু একটি সমাধান আছে। রাজকুমারী তার দিকে তাকালেন এবং বললেন, সেটা কি? যখন সে সমাধানের কথা জানালো, রাজকুমারীর মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তিনি রেগে গিয়ে তাকে চড় মারলেন। জাদুকর চাইলে ভয়ানক প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে তা করল না, বরং তাকে বোঝালো যে এটি কোনো অনুরোধ নয়, এটি একমাত্র সমাধান। রাজকুমারী বললেন যে তিনি তা করতে পারবেন না, কিন্তু জাদুকর তাকে বুঝিয়ে বলল যে তিনি যদি রাজি না হন তবে এর পরিণতি কী হবে। অবশেষে তিনি রাজি হতে বাধ্য হলেন। কয়েক ঘন্টা পর তিনি খাবার আনার নির্দেশ দিলেন। যখন তিনি খাবার খেলেন, তিনি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তিনি অসুস্থ হলেন না। এতে তিনি খুব খুশি হলেন। তিনি অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তিনি বাবুর্চির হাত থেকে রেহাই পেয়েছেন, আর এটাই তার জন্য যথেষ্ট ছিল। তিনি জাদুকর এবং তার দাবির কথা পুরোপুরি ভুলে গেলেন। পরের দিন তিনি তার প্রিয় খাবার চাইলেন এবং আনন্দে তা খেলেন। তারপর তিনি বাগানে বের হলেন এবং এক প্রহরীকে তার জন্য একটি ফল পেড়ে দিতে বললেন। ফলটি ধুয়ে তাকে দেওয়া হলো। তিনি তা খেলেন এবং অসুস্থ হলেন না। এতে তিনি বাচ্চাদের মতো খুশি হয়ে উঠলেন। রাতে যখন তিনি ফিরে নিজের ঘরে ঢুকলেন, তিনি দেখলেন জাদুকর তার বিছানায় শুয়ে আছে। তিনি চমকে উঠলেন। তিনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং তার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিলেন। কিন্তু সে তার দিকে তাকিয়ে হাসল, আর তার কথা মেনে নেওয়া ছাড়া রাজকুমারীর সামনে আর কোনো উপায় রইল না। রাজকুমারীর জীবন খুব সুন্দর হয়ে উঠল, কারণ জাদুকর তার জীবনে এসেছিল। সে তার সব ইচ্ছা পূরণ করত এবং সব ব্যাপারে তার কথা মেনে চলত। সে রাতে তার ঘরে আসত এবং সকাল হওয়ার আগেই চলে যেত। রাজকুমারী রাজার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রেখেছিলেন এবং কাউকে জানতে দেননি। তিনি সুখে দিন কাটাতে লাগলেন। রাজাও খুশি ছিলেন, শুধুমাত্র এটা দেখে যে তার মেয়ে খুশি। তিনি এর কারণ জানার চেষ্টা করেননি এবং রাজকুমারীও তাকে কিছু জানাননি। সময় দ্রুত কেটে গেল এবং এভাবেই 5 মাস পার হয়ে গেল। একদিন সকালে রাজকুমারী ঘুম থেকে উঠলেন। ততক্ষণে জাদুকর চলে গেছে। তিনি দাসীর কাছে খাবার চাইলেন এবং তারপর গোসল করতে গেলেন। কিছুক্ষণ পর তিনি বের হলেন, নিজের রাজকীয় পোশাক পরলেন এবং খাবারের জন্য অপেক্ষা করতে লাগলেন, কারণ তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। অপেক্ষা করার সময় হঠাৎ বাবুর্চি তার সামনে এসে হাজির হল। এতদিন পর তাকে দেখে তিনি অবাক হলেন এবং ভয় পেলেন। সে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তিনি এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিলেন, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিলেন। তারপর তিনি এমন কঠোর কণ্ঠে কথা বললেন যে তার সামনের লোকটি কেঁপে উঠল। কি করে ভাবলে তুমি আমাকে ধোঁকা দিতে পারবে, হে জাদুকর? তিনি এত আত্মবিশ্বাসের সাথে কথাটি বললেন যা তাকে অবাক করে দিল। সে কি পুরো 6 মাস ধরেই সব জানত? তাহলে কে কাকে ধোঁকা দিচ্ছিল? রাজকুমারী, বাবুর্চি, নাকি জাদুকর? রাজকুমারী পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলেন এবং তাকে তার আসল রূপে আত্মপ্রকাশ করার নির্দেশ করলেন। এ কথা শুনে তার মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার সামনে নির্দেশ পালন করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, কারণ তা অমান্য করলে তাকে নির্বাসিত করা হতো এবং এরপর সে আর কখনোই এদেশে ফিরতে পারত না। তাই সে সাথে সাথে তার রূপ পরিবর্তন করল এবং নিজের আসল চেহারা প্রকাশ করল।
রাজকুমারী যখন তার আসল চেহারা দেখলেন তিনি চমকে গেলেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? জাদুকর বলল যে তিনি যদি পুরো সত্য জানতে চান তবে তাকে এখনই তার সাথে যেতে হবে। রাজকুমারী সত্য জানতে বদ্ধপরিচিত ছিলেন, তাই তিনি রাজি হলেন। জাদুকর একটি উড়ন্ত গালিচা নিয়ে এলো এবং তার উপর দাঁড়ালো। কয়েক মুহূর্তের মধ্যেই তারা সেই একই গুহায় পৌঁছালো যেখানে রাজকুমারী আগে গিয়েছিলেন। সেই জাদুকর কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে ছিল জিন জগতের এক রাজকুমার। কয়েক বছর আগে তার একমাত্র বোন রাজকুমারী হারিসা বিভিন্ন দেশ ভ্রমণে বের হয়ে এই দেশে এসে পৌঁছেছিল। রাজাকে জানানো হলো যে তার রাজ্যে জিন জগৎ থেকে এক রাজকুমারী এসেছে এবং সে অত্যন্ত রূপবতী। রাজা তার প্রেমে পড়ে গেলেন। তিনি যদি তাকে বিয়ে করতেন তবে তার ক্ষমতা দ্বিগুণ হয়ে যেত এবং তার মর্যাদা বেড়ে যেত, কারণ তিনি জিনদের রাজার জামাতা হয়ে যেতেন এবং নিজের স্বার্থে তাদের জাদুকরদের ব্যবহার করতে পারতেন। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হল যখন রাজকুমারী হারিসা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো। রাজা এই প্রত্যাখ্যান মেনে নিতে পারলেন না, তাই তিনি তাকে বন্দী করলেন। জিন জগতের নিয়ম অনুযায়ী ভ্রমণের সময় তার নিজের জাদু ব্যবহার করার অনুমতি ছিল না, তাই সে কয়েক বছর ধরে বন্দী অবস্থাতেই রয়ে গেল। যখন জিন রাজকুমার তার অবস্থানের কথা জানতে পারল, সে জিনদের রাজার কাছে অনুমতি চাইল এবং তার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে মুক্ত করতে সক্ষম হল। তার অবস্থা খুব খারাপ ছিল, তাই সে রাজার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে অনুমতি চাইল এবং তার বোনের সাথে যা ঘটেছে সেই কারণে তাকে অনুমতি দেওয়া হলো। রাজকুমার সিদ্ধান্ত নিল যে সে এই দেশকে সেই একই যন্ত্রণার স্বাদ দেবে যে যন্ত্রণার মধ্য দিয়ে সে ও তার জগৎ পার হয়েছে। তাই সে এই দেশের একটি গুহাকে তার আশ্রয়স্থল বানাল এবং প্রাসাদে প্রবেশ করার জন্য সে এক বাবুর্চির ছদ্মবেশ ধারণ করল। কিন্তু সে বুঝতে পারল যে রাজকুমারীর ঘর পর্যন্ত পৌঁছানো এত সহজ নয়। সে চাইলে জাদু ব্যবহার করতে পারত, কিন্তু সে রাজাকে তার সামনে নত করতে চেয়েছিল। তাই সে খাবারের জাদুর এক ফন্দি আঁটল এবং এমন ব্যবস্থা করল যাতে রাজকুমারী কেবল তার হাতের খাবারই খেতে পারেন, অন্য যে কোনো খাবার তাকে অসুস্থ করে দিত। কিন্তু যখন রাজকুমারীর ওপর তার নজর পড়ল, সে তার নিজের হৃদয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং নিজের পরিকল্পনা বদলে ফেলল। কিন্তু সে তা করার আগেই রাজকুমারী তার কাছে এলেন এবং তাকে বাবুর্চির হাত থেকে বাঁচানোর জন্য জাদু করতে বললেন। আর যেহেতু সে নিজেই সেই বাবুর্চি ছিল, তাই ব্যাপারটা তার জন্য কঠিন ছিল না। সে জাদুর সাহায্যে একটি ঘরে এমন এক দৃশ্য তৈরি করল যেখানে বাবুর্চিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখাচ্ছিল, অথচ বাস্তবে সেটা ছিল কেবলই এক বিভ্রম। জিন জাদুকর রাজকুমারীকে বলল যে সে যদি তাকে বিয়ে করে তবে সে মুক্তি পাবে, অন্যথায় নয়। রাজকুমারী কিছুটা দ্বিধায় পড়লেন, কিন্তু তিনি তার স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন, তাই তিনি রাজি হলেন এবং তাকে বিয়ে করলেন। জিন জাদুকর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। সে এই দেশের রাজার অহংকার ভাঙতে চেয়েছিল, তাই সে এই দেশেরই রাজকুমারীকে বিয়ে করেছিল। রাজা যখন আসল সত্য জানতে পারলেন, তার মনে হলো যেন তার কোমর ভেঙে গেছে, কারণ তার একটাই মেয়ে ছিল এবং সেই ছিল সিংহাসনের উত্তরাধিকারী। কিন্তু জিন রাজকুমারকে বিয়ে করার কারণে রাজা বাধ্য হয়ে রাজত্ব তার হাতে তুলে দিলেন। রাজা তার মেয়েকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু জিনের সাহায্যে সে রক্ষা পায়। রাজকুমারী যখন পুরো সত্য জানতে পারলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি কল্পনাও করতে পারেননি যে তার বাবা এত নিষ্ঠুর হতে পারেন, তাই তিনি নিজেই তার বাবার অহংকার ভাঙার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি ঘোষণা করলেন যে তিনি জিন জগতের রাজকুমারকে বিয়ে করেছেন এবং এই রাজ্য এখন তার। আর রাজা জনগণের সামনে কোনো আপত্তি করতে পারলেন না। এভাবেই বাগদাদে জিন রাজকুমারের শাসন শুরু হল। এটি ছিল ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত এবং এই রাজ্য ন্যায় বিচারের রাজ্য হিসাবে পরিচিতি লাভ করল এবং রাজকুমার ও রাজকুমারী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।